ওয়েলকাম এভরিওয়ান, তোমাদের সকলকে ডেস্টিনেশন কি ইউটিউব চ্যানেলে স্বাগত। দেখো, আজকে আমরা 39 নাম্বার যে প্র্যাকটিস সেট আছে সেটা আলোচনা করছি এবং আজকের প্র্যাকটিস সেটটা ডাব্লিউইপি এবং কেপি পরীক্ষাকে টার্গেট করে, এবং আগামী দিনের যে প্র্যাকটিস সেটগুলো থাকবে জিকে সবগুলো কিন্তু ডাব্লিউবিপি এবং কেপিকে টার্গেট করেই করানো হবে। ঠিক আছে, সামনেই পরীক্ষা। এরপর দেখো, আজকে যে প্রশ্নগুলো রয়েছে তার মধ্যে প্রথম প্রশ্ন কি, ভারতের গভর্নর হতে সর্বনিম্ন বয়স কত হতে হবে? সর্বনিম্ন বয়স, ঠিক আছে, 25 বছর, 30 বছর, নাকি 35 বছর, নাকি 40 বছর? উত্তরটা করো তোমরা কমেন্ট বক্সে। তো দেখো, মিনিমাম এজ হতে হবে তোমার 35 বছর, ঠিক আছে। এরপর আমাদের যে রাজ্যপাল বা গভর্নর তাকে নিয়ে চর্চা যদি আমরা দেখি, আমাদের সংবিধানের ভাগ 6 করা হয়েছে। এখান থেকে তো প্রশ্ন আসতেই পারে, ভাগ 6, আর্টিকেল নাম্বার 153 থেকে 159, আর্টিকেল 153 থেকে 159, ঠিক আছে। এখান থেকে আরো একটা কমন প্রশ্ন আসে যে রাজ্যপালের পদ সেটা আমরা কোথার থেকে নিয়েছি। মনে রাখবে কোথার থেকে নেওয়া হয়েছে, কানাডার থেকে, ঠিক আছে, কানাডার থেকে নেওয়া হয়েছে। এরপর আমাদের রাজ্যপালের যে কোয়ালিফিকেশন মানে যোগ্যতা কি হতে হবে, যেখানে বয়সের কথা উল্লেখ রয়েছে, সেটা রয়েছে তোমার 157, 157 আর্টিকেলে কোয়ালিফিকেশন, ঠিক আছে, এই আর্টিকেলে বলা রয়েছে। এরপর আমরা রাজ্যপালকে নিয়ে কয়েকটা বিষয় আমরা দেখব যেগুলো পরীক্ষাতে আসে। প্রথমত একটা প্রশ্ন আসে যে রাজ্যপালের কার্যকাল কত। প্রথমেই প্রশ্নটা আসে কার্যকাল নিয়ে, ঠিক আছে। তো দেখো, রাজ্যপালের কোনো নির্দিষ্ট কার্যকাল নেই। রাজ্যপালকে অ্যাপয়েন্ট করে কে? রাষ্ট্রপতি। তাই রাষ্ট্রপতির ইচ্ছা অনুসারেই রাজ্যপাল কাজ করে। রাষ্ট্রপতি যতদিন চায় একজন রাজ্যপাল ততদিনই তার কার্যকাল চালাতে পারে। তাহলে আর্টিকেল নাম্বার 156-এ রয়েছে কার্যকাল, ঠিক আছে। এরপর দেখো, কিছু শক্তি রয়েছে, যেমন ক্ষমা করার শক্তি। তোমরা আর্টিকেল 72-এ দেখেছো যে রাষ্ট্রপতির কিছু ক্ষমা করার ক্ষমতা রয়েছে। ঠিক একই রকম ভাবে আর্টিকেল 161 ব্যবহার করে কি রয়েছে, পার্ডন পাওয়ার রয়েছে বা ক্ষমা করার অধিকার রয়েছে। তবে একটা জিনিস এখানে নোট করলে লিখে রাখবে, সেটা হচ্ছে কি মৃত্যুদণ্ড বা তোমার সৈন্যদণ্ড ক্ষমা করার অধিকার নেই। ঠিক আছে, মৃত্যুদণ্ড বা সৈন্যদণ্ড ক্ষমা করার অধিকার রাজ্যপালের নেই, যেটা প্রেসিডেন্টের কাছে রয়েছে, ঠিক আছে। এরপর প্রেসিডেন্টের মতো রাজ্যপালও কিন্তু অর্ডিন্যান্স জারি করতে পারে। অর্ডিন্যান্স জারি করা মানে কি জানো তো, একটা হচ্ছে আপাতকালীন আইন তৈরি করা, মানে এমন কোনো একটা পরিস্থিতি যেখানে হয়তো তোমার একটা রাজ্য সরকারের যে সেশন সেটা চলছে না, ঠিক একই সেই সময় অর্ডিন্যান্স বা কোনো একটা এমার্জেন্সিতে যদি আইন তৈরি করতে হয়, সেই করার ক্ষমতাটা কার কাছে রয়েছে? আর্টিকেল 202 রাজ্যপালকে দিয়েছে। ঠিক একই রকম ভাবে কোনো একটা রাজ্যের বিল, ঠিক আছে, সেটা আইনে পরিণত হতে গেলে রাজ্যপালের সিগনেচার প্রয়োজন। ঠিক একই রকম আর্টিকেল 200 এখানে কি দিয়েছে? অ্যাসেন্ট অন বিল, মানে যতক্ষণ না রাজ্যপাল একটা বিলে সিগনেচার করছে সেটা আইনে পরিণত করা যায় না, যেমন প্রেসিডেন্টের ক্ষেত্রে। এরপর এখানে একটা, এগুলো তো তোমরা দেখলে, আর একটা জিনিস নোট করে রাখো, পরীক্ষায় এটা প্রশ্ন আসে যে পঞ্চায়েতের আর্থিক অবস্থা সচল রাখার জন্য, ঠিক আছে, পঞ্চায়েতের আর্থিক অবস্থা সচল রাখার জন্য যে বিত্তীয় আয়োগ,
কে গঠন করে? বিত্ত আয়োগ গভর্নর গঠন করে। ঠিক আছে, এইগুলো একটা কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল যেগুলো তোমাদের মনে রাখা প্রয়োজন। পরবর্তী প্রশ্ন, অলিম্পিকে ব্যক্তিগত স্বর্ণপদক জয়ী প্রথম ভারতীয় কে? প্রথম ভারতীয় যিনি কিনা কি জিতেছেন? অলিম্পিকে স্বর্ণপদক ব্যক্তিগতভাবে। ঠিক আছে, অভিনব বিন্দ্রা, নীরজ চোপড়া, নাকি কর্ণম মল্লেশ্বরী, নাকি কেডি যাদব? তো দেখো, অলিম্পিকে ভারত এখনো পর্যন্ত টোটাল 10টা গোল্ড পেয়েছে। ঠিক আছে, 10টা কি পেয়েছে? গোল্ড, অলিম্পিকের ইতিহাসে। তার মধ্যে 8টা গোল্ড আমরা কার কাছ থেকে পেয়েছি জানো? আমাদের হকি টিম থেকে। আর 2টা পেয়েছি ব্যক্তিগত। তো প্রথম যে ব্যক্তিগত স্বর্ণপদক এসেছিল সেটা পেয়েছিলাম অভিনব বিন্দ্রার কাছ থেকে। ঠিক আছে, অভিনব বিন্দ্রা হচ্ছে একজন রাইফেল শুটার। তাহলে কোন খেলাতে তিনি গোল্ড পেয়েছিলেন? শুটিং এ। কত সালে? 2008 সালে। ভারত প্রথম অলিম্পিকে অংশগ্রহণ করেছিল 1900 সালে এবং প্রথম ব্যক্তিগত গোল্ড এসছে 2008 সালে। বুঝতে পারছো, প্রায় 108 বছর পর প্রথম গোল্ড এসছে, মানে ব্যক্তিগতভাবে। আচ্ছা, যদি বলা হয় 2008-এর এই অলিম্পিকটা কোথায় হয়েছিল, সেটা হচ্ছে বেইজিং। ঠিক আছে, আচ্ছা কোন খেলায় পেয়েছিল শুটিং এ? অভিনব বিন্দ্রার একটা বই আছে, তিনি একটা বই লিখেছেন, সেই বইটার নাম হচ্ছে এ শট অ্যাট হিস্ট্রি। ঠিক আছে, তাহলে একটা কে পেয়েছে? একটা পেয়েছে অভিনব বিন্দ্রা। আচ্ছা, তাহলে 9টা হলো। আরেকটা কে পেয়েছে? সেকেন্ড হচ্ছে তোমার নীরজ চোপড়া। নীরজ চোপড়া হচ্ছে জ্যাভলিন থ্রো করে, ভালা যেটাকে বলা হয়, আমরা স্কুলে অনেকে খেলেছি, বল্লম ছোড়া। ঠিক আছে, জ্যাভলিন থ্রো। নীরজ চোপড়া তোমার 2020 সালে টোকিও অলিম্পিকে কি পেয়েছে? গোল্ড, জ্যাভলিন থ্রোতে। ঠিক আছে, তাহলে আরেকটা পেয়েছে নীরজ চোপড়া। বাস, আমাদের সোনা পাওয়া খতম। আর এরপর আর আমরা কোন রকম স্বর্ণ পদক অলিম্পিকে পাইনি। এরপর নীরজ চোপড়া জীবনী নিয়ে একটা বই লেখা রয়েছে, সে বইটার নাম হচ্ছে তোমার নীরজ চোপড়া নীরজ চোপড়া ফ্রম পানিপথ টু দ্য পোডিয়াম। মানে অলিম্পিকে কিভাবে তিনি গিয়েছেন, এটা হচ্ছে তোমার নীরজ চোপড়ার জীবনীকে নিয়ে একটা বই। যদি বলা হয় কে লিখেছে? অর্জুন সিং কাডিয়ান। লেখক হচ্ছে তোমার অর্জুন সিং কাডিয়ান। পরীক্ষায় কিন্তু আসতে পারে। এরপর দেখো, আমাদের যে অলিম্পিকের ইতিহাস সম্বন্ধে তোমাদেরকে বলি। ভারত প্রথম অলিম্পিকে অংশগ্রহণ করেছিল তোমার, অলিম্পিকে ভারত প্রথম অংশগ্রহণ করে 1900 সালে। যদি বলা হয় কোন ভারতীয় প্রথম অলিম্পিকে অংশগ্রহণ করেছিল, তার নাম হচ্ছে নরম্যান প্রিচার্ড। ঠিক আছে, অ্যাংলো ইন্ডিয়ান ছিলেন, মানে মা ভারতীয় বাবা ইউরোপিয়ান। ঠিক আছে, নরম্যান প্রিচার্ড প্রথম ভারতীয় রূপে 1900 সালে অলিম্পিকে অংশগ্রহণ করেন। এরপর বলা হচ্ছে প্রথম অলিম্পিকের মেডেল ব্যক্তিগতভাবে প্রথমে কে পেয়েছে? ফার্স্ট, সেটা হচ্ছে কেডি যাদব। কেডি যাদব কত সালে পেয়েছিল? 1952 সালে। আচ্ছা, কোন খেলায় পেয়েছিল? রেসলিং, কুস্তি। আচ্ছা, এই 1952 সালের যে অলিম্পিক, এটা কোথায় হয়েছিল? হেলসিঙ্কি। ঠিক আছে, প্রথম তাহলে মেডেল আমরা পেয়েছিলাম। আর কোন মেডেলটা পেয়েছি সেটাই বলিনি না, সেটা হচ্ছে ব্রোঞ্জ। প্রথম আমরা ব্যক্তিগত অলিম্পিক মেডেল পাই ব্রোঞ্জ 1952 সালে। কার হাত ধরে? কেডি যাদবের হাত ধরে। তিনি একজন রেসলার ছিলেন। ঠিক আছে, কুস্তি। এরপর হচ্ছে প্রথম মহিলা, ফার্স্ট ওমেন, ইন্ডিয়ান ওমেন।
প্রথম ভারতীয় মহিলা যার হাত ধরে আমরা অলিম্পিক মেডেল পাই তার নাম হচ্ছে কর্ণম মালেশ্বরী। ঠিক আছে, তার নাম হচ্ছে কর্ণম মালেশ্বরী। তিনি 2000 সালে ব্রোঞ্জ মেডেলটি পেয়েছিলেন। ঠিক আছে, তাহলে প্রথম মেডেল কেডি যাদব, প্রথম মহিলা কর্ণম মালেশ্বরী। আচ্ছা, প্রথম গোল্ড অভিনব বিন্দ্রা, সেকেন্ড নীরজ চোপড়া। টোটাল আমরা 10টা স্বর্ণপদক পেয়েছি, তার মধ্যে 8টা হচ্ছে আমাদের হকি টিমের এবং 2টা হচ্ছে, একটা অভিনব বিন্দ্রা, একটা হচ্ছে নীরজ চোপড়া। বাস এইটুকুই। পরবর্তী প্রশ্ন, পাট উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থানে রয়েছে? পাঞ্জাব, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ নাকি বিহার? পাট, যেটাকে ইংরেজিতে বলা হচ্ছে জুট, পাটকে বলা হয় তোমার গোল্ডেন ফাইবার। কি বলা হয়? গোল্ডেন ফাইবার। ঠিক আছে, তো প্রথম পাট উৎপাদনে প্রথম হচ্ছে তোমার পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে সব থেকে বেশি পাট উৎপাদন হয়। এবং পাট উৎপাদনের যে রিসার্চ সেন্টার, ঠিক আছে, জুট রিসার্চ সেন্টার, এটা কোথায় রয়েছে? এটা রয়েছে তোমার কলকাতা এবং বর্ধমান বা বর্ধমান। ঠিক আছে, আচ্ছা, যদি বলা হয় তামাক উৎপাদনে, তামাক উৎপাদনে প্রথম হচ্ছে অন্ধ্রপ্রদেশ। আচ্ছা, তামাকের যে পাতা, সেই পাতাগুলো দিয়ে সিগারেট বানানো হয়, ঠিক আছে, বা খৈনি বানানো হয়। তামাক উৎপাদনে প্রথম হচ্ছে তোমার অন্ধ্রপ্রদেশ। এবং তামাকের যে রিসার্চ সেন্টার, কোথায় রয়েছে? সেটা হচ্ছে আমাদের সেন্ট্রাল তাবাকো রিসার্চ সেন্টার রয়েছে তোমার অন্ধ্রপ্রদেশের রাজমুন্দ্রি। কি নাম জায়গাটা? রাজমুন্দ্রি। কোথায় অবস্থিত? অন্ধ্রপ্রদেশে অবস্থিত। ঠিক আছে, আচ্ছা, যদি বলা হয় সুপারি, এগুলো এখনো পর্যন্ত পরীক্ষায় আসেনি, আসতে পারে। সুপারি উৎপাদনে প্রথম হচ্ছে তোমার কর্ণাটক। সুপারি উৎপাদনে প্রথম কর্ণাটক। ঠিক আছে, নেক্সট, ইংরেজি শিক্ষক বইটি কে লিখেছেন? দ্য ইংলিশ টিচার। এটা অ্যাকচুয়ালি অরিজিনাল নাম হচ্ছে দ্য ইংলিশ টিচার। এই বইটি কে লিখেছেন? আর কে নারায়ণ, ঝুম্পা লাহিড়ী, নীরজ চোপড়া নাকি অমিতাভ ঘোষ? তো দেখো, দ্য ইংলিশ টিচার এই যে বইটি, এটা লিখেছেন তোমার আর কে নারায়ণ। আর কে নারায়ণের লেখা যে নোভেলগুলো রয়েছে বা উপন্যাসগুলো রয়েছে, সেগুলো কিন্তু পরীক্ষায় অনেকবার এসেছে WPPKP তে। আরেকটা প্রশ্ন এসেছিল আর কে নারায়ণকে নিয়ে, যে ঠিক আছে, আর কে নারায়ণের প্রথম উপন্যাস কোনটি? ফার্স্ট উপন্যাস কোনটি? তো সেটার নাম হচ্ছে তোমার স্বামী অ্যান্ড ফ্রেন্ডস। কি নাম? স্বামী অ্যান্ড ফ্রেন্ডস। ঠিক আছে, এটা হচ্ছে তোমার আর কে নারায়ণের প্রথম উপন্যাস। আর আর কে নারায়ণের লেখা আরো কয়েকটি গুরুত্বপূর্ণ বই, যেমন দ্য গাইড, তিনি ইংরেজিতেই সব বই লিখেছেন, দ্য গাইড। তারপর হচ্ছে দ্য ডার্ক রুম। ঠিক আছে, তাছাড়া মালগুডি ডেজ। এগুলো হচ্ছে সবই আর কে নারায়ণের লেখা। ঝুম্পা লাহিড়ী কি? ঝুম্পা লাহিড়ী হচ্ছে একজন ভারতীয়, মানে বংশভূত আমেরিকান। ঠিক আছে, ঝুম্পা লাহিড়ীর কয়েকটা খুব গুরুত্বপূর্ণ বই রয়েছে। ঠিক আছে, তার মধ্যে একটা হচ্ছে তোমার ইন্টারপ্রেটার অফ মেলোডিজ। ঠিক আছে,
আরেকটা হচ্ছে দ্য লোল্যান্ড। দ্য লোল্যান্ড। তানসেনের আসল নাম কি? উদয় সেন, রামতনু পান্ডে, নাকি মহেশ দাস, নাকি মুকুন্দরাম পান্ডে? তো দেখো, তানসেন একজন বিখ্যাত সঙ্গীত বাদক ছিলেন, ঠিক আছে, সঙ্গীতকার ছিলেন, কম্পোজার ছিলেন, লিরিসিস্ট ছিলেন। তো তানসেনের যে অরিজিনাল নাম সেটা কি? তানসেনের অরিজিনাল নাম হচ্ছে রামতনু পান্ডে। রামতনু পান্ডে, ঠিক আছে। এই তানসেনকে একবার সঙ্গীত দ্বন্দ্বে পরাজিত করেছিলেন আরো একজন সঙ্গীতকার, তার নাম হচ্ছে বৈজু। এটা আসতে পারে পরীক্ষা, বৈজু, ঠিক আছে। আচ্ছা, রামতনু পান্ডে বা তানসেন কয়েকটা বিখ্যাত রাগ সৃষ্টি করেছিলেন, তার মধ্যে একটা হচ্ছে মেঘ মল্লার। কি? মেঘ মল্লার, ঠিক আছে। আচ্ছা, মহেশ দাস, বলো তো মহেশ দাসের অরিজিনাল নাম? এই মহেশ দাস হচ্ছে কি বীরবলের অরিজিনাল নাম, বীরবল। আকবরের নবরত্নের মধ্যে একজন হচ্ছে বীরবল, তার অরিজিনাল নাম হচ্ছে মহেশ দাস। এবং আকবর যে দিন এ ইলাহি প্রবর্তন করেছিল, তার তার প্রথম যে দিন এ ইলাহিটা, মানে কি বলবো, মেনে নিয়েছিল, ঠিক আছে, বা গ্রহণ করেছিল। দিন এ ইলাহি কি একটা ধর্ম, সেই ধর্মটাকে প্রথম মেনে নিয়েছিল মহেশ দাস, যার নাম হচ্ছে বীরবল, ঠিক আছে। নেক্সট, চিরস্থায়ী বন্দোবস্ত নীতি কে শুরু করেন? লর্ড কর্নওয়ালিস, ওয়ারেন হেস্টিংস, ম্যাকেনজি, নাকি ডালহৌসি? চিরস্থায়ী বন্দোবস্ত প্রচলন করেছিল কে? এটা হচ্ছে তোমার কর্নওয়ালিস।